সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত কয়েকদিন পূর্বের সংবাদে আপনারা দেখেছেন ইরানের হরমুজ প্রণালীর কাছে ইউএসের একটি যুদ্ধ জাহাজ যখন ইরানের জলসীমায় প্রবেশ করতে যাচ্ছিল, ঠিক সেই সময় ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার তাকে বাধা দেয় এবং পরবর্তীতে সে স্থান ত্যাগ করতে বাধ্য করে। আসলে এই হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এবং সেই সাথে বিভিন্ন জ্বালানি রপ্তানি বা আমদানি করে মিডল ইস্টের বিভিন্ন দেশ। আর আপনারা সবাই জানেন বর্তমানে ইসরায়েলকে রক্ষা করতে আমেরিকা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে রক্ষার এই প্রচেষ্টা এবং এর অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নকেও তারা যুক্ত করেছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন যুক্ত হওয়া এই সকল কিছুই হরমুজ প্রণালীর মতো যে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, এই গুরুত্বপূর্ণ স্থানে চলাচলের রাস্তা সেটাকে শুধু ঝুঁকিপূর্ণ করেনি, বরং ইরানকে বাধ্য করেছে সেখানে কড়াকড়ি আরোপ করতে। ইতিমধ্যেই আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের দেশ জার্মানির জাহাজগুলোকে সম্পূর্ণভাবে প্রবেশ নিষিদ্ধ করেছে ইরান কোনো ধরনের জার্মানির জাহাজ সেই জায়গায় প্রবেশ করতে দিচ্ছে না। ইরানের আইআরজিসি এবং নৌবাহিনী সেখানে বাধা প্রদান করছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের এই পদক্ষেপকে কেন্দ্র করে উপসাগরীয় যে সকল দেশগুলো রয়েছে, যাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বড় বড় বাণিজ্য রয়েছে, সকল দেশ ইরানের বিরুদ্ধে একটি শব্দ খরচ করেনি বা নিন্দা করেনি। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর পণ্য যেহেতু ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় এই রাস্তা দিয়ে, তাই এই দেশগুলো হয়তো ইরানের বিরুদ্ধে সোচ্চার হবে এবং জার্মানির পক্ষে দাঁড়াবে, এমনটা আশা ছিল ইসরায়েল এবং আমেরিকার। তবে বাস্তবে সেটা হয়নি। যেমনটা উপসাগরীয় দেশ বলেছিল যে আমরা এই সংঘাত থেকে দূরে থাকব, তেমনটাই কিন্তু তারা করতে যাচ্ছে। আর এই ইস্যুটিকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন কাতারের যে গ্যাসের রপ্তানি রয়েছে পুরো ইউরোপের ভেতর, তার উপর পরিকল্পিত নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই বিষয়ে তারা হুমকিও দিয়েছে। তারা বলেছে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে যদি কাতার বড় কিছু না করতে পারে, তাহলে কাতারের উপর পরিবেশ দূষণের অভিযোগ দিয়ে 5% অতিরিক্ত ফি বা ভ্যাট তারা আরোপ করবে। এখন কথা হচ্ছে, কাতার যে পরিমাণ গ্যাস ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করে সেই আয়ের 5% কিন্তু কম না। 5% এই ট্যাক্স হিসাবে সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নকে যদি দিতে হয়, তাহলে কাতারকে বেশ বড় মোটা অঙ্ক কিন্তু ছেড়ে দিতে হবে। বিষয়টা পরিষ্কার, যদি জার্মানি কাতার থেকে এই হরমুজ প্রণালী এই স্থানটি দিয়ে তারা গ্যাস না নিতে পারে, তাহলে পৃথিবীর অন্য প্রান্ত থেকে তাদের এলএনজি আমদানি করতে হবে। রাশিয়া থেকে অবশ্যই তারা আমদানি করবে না, এক্ষেত্রে তাদের অতিরিক্ত খরচ হবে। আর সেই অতিরিক্ত খরচে যে অর্থটা রয়েছে সেটা জরিমানা হিসাবে কাতার থেকে আদায় করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সোচ্চার হয়েছে কাতার এবং সরাসরি হুমকি দিয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন একক ভিত্তিতে এই অন্যায় সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করে, তাহলে ইউরোপীয় ইউনিয়নের সকল দেশে বর্তমানে যে এলএনজি সরবরাহ করছে কাতার, তা সম্পূর্ণভাবে কাট আউট করে দেবে। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে আইন রয়েছে CL-DDD, তার অধীনে সরাসরি এই কাতারকে হুমকি দিয়ে বলেছে যে কাতারের যে বিশাল এলএনজি সাপ্লায়ার প্রতিষ্ঠান রয়েছে, তাদের প্রতিষ্ঠান বা তাদের সাবকন্ট্রাক্ট প্রতিষ্ঠান পৃথিবীর যে প্রান্তেই তারা কাজ করুক না কেন, যদি পরিবেশ দূষণের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে তাদের 5%, মানে কাতারকে সরাসরি 5% জরিমানা দিতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নকে যদি 5% অর্থ দিতে হয়, তাহলে এই অর্থটাও কিন্তু একেবারে কম নয়। কারণ হিসাব বলছে, রয়টার্সের তথ্য অনুসারে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন মোটামুটি ব্যাপক ভিত্তিতে কাতার থেকে এলএনজি আমদানির উপর নির্ভরশীল এবং সেটা বর্তমানে পুরো ইউরোপীয় ইউনিয়নের যে সাপ্লাই রয়েছে তার প্রায় 14 থেকে 20% দাঁড়িয়েছে। এখন দেখুন, কাতার ইউরোপীয় ইউনিয়নের ভেতরে মোট কত বিলিয়ন ডলারের এলএনজি রপ্তানি করে। কি পরিমাণ এলএনজি রপ্তানি করে তা সম্পূর্ণভাবে না বলা গেলেও এটা মোটামুটি ধারণা করা যায় 30 থেকে 40 বিলিয়ন ডলার হবে। আর এর 5% কিন্তু কম নয়। আর এই জরিমানা দিতে কাতার কোনোভাবে রাজি নয়। কাতার সরাসরি বলেছে
এই অর্থ কাতারের জনগণের স্বার্থের অর্থ। আর কাতারের জনগণের স্বার্থ রক্ষার্থে ইউরোপীয় ইউনিয়নের এরকম কোনো অন্যায় আবদারকে তারা কোনোভাবেই মেনে নিবে না, এবং কাতারের জনগণের অর্থ ইউরোপিয়ান ইউনিয়নকে তারা কোনোভাবেই নিতে দিবে না। প্রয়োজনে তারা বিকল্প বাজার তৈরি করবে। তাদের যেমন বিকল্প বাজার রয়েছে, জাপানের মতো বাজার রয়েছে, দক্ষিণ কোরিয়ার মতো বাজার রয়েছে, এমনকি চীনের মতো বড় বাজার রয়েছে যারা কাতার থেকে এলএনজি আমদানি করতে আগ্রহী। সুতরাং ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তে দরকার পড়লে এশিয়ার দেশগুলোতে তারা তাদের রপ্তানি বৃদ্ধি করবে। তারপরেও এই ইউরোপীয় ইউনিয়নের যে জরিমানার পলিসি রয়েছে বা অন্যায় আবদার রয়েছে সেখানে কোনোভাবে আপোস করবে না কাতার। উপরন্তু কথাগুলো কিন্তু আমার বা আপনার কথা নয়, কাতার সরাসরি এই ঘোষণাটা দিয়েছে। এবার দেখুন, প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক থেকে বর্তমান পৃথিবীর 3 নম্বর রয়েছে কাতার। নাম্বার 1 বা প্রথমে রয়েছে রাশিয়া, তারপর রয়েছে ইরানের অবস্থান, আর তৃতীয় অবস্থানে রয়েছে কাতার। ইউরোপীয় ইউনিয়নের যে বিশাল এলএনজি চাহিদা সেটা কাতার ছাড়া অন্য কোনো বিকল্প ইউরোপীয় ইউনিয়নের কাছে নেই। হয়তো হতে পারতো যে রাশিয়া থেকে তারা আমদানি করলে কাতারকে ছেড়ে দিতে পারতো বা বাদ দিতে পারতো, কিন্তু রাশিয়া থেকে আমদানি সম্ভব নয়, আর ইরান থেকে তো আরো নয়, যার কারণে তাদের পরিশেষে কিন্তু কাতারের উপরই ডিপেন্ডেবল হতে হবে। এবার দেখার বিষয় হচ্ছে যে কাতার তারা যে কথাটি ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েল এবং আমেরিকাকে জানিয়ে দিয়েছে, তারা যদি তাদের কথার উপর স্থির থাকতে পারে তাহলে অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নই দিন শেষে নমনীয় হবে এবং কাতারের কাছে পুনরায় ফিরে আসবে। এছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কাতার যে স্থান থেকে গ্যাস উত্তোলন করে সেটা ইরান এবং কাতারের যৌথ স্থাপনা। অর্ধেক অর্ধেক বন্টন করা হয়েছে এই দুই দেশের মধ্যে, অর্থাৎ এই গ্যাস ফিল্ডটা অর্ধেক পড়েছে কাতারের সীমান্তে, বাকি অর্ধেক পড়েছে ইরানের সীমান্তে, যার কারণে কাতার এবং ইরান একই সাথে সমপরিমাণ গ্যাস উত্তোলন করে এই গ্যাস ফিল্ডটি থেকে। এবার দেখুন, ইসরায়েল এবং আমেরিকা যদি এই গ্যাস ফিল্ডে কোনো প্রকারের হামলা করে তাহলে এটা শুধুমাত্র যে ইরানের ক্ষতি হবে তা কিন্তু নয়, এটা কাতারেরও ক্ষতি হবে। এমনকি কাতারের মতো দেশ যখন বিপদে পড়েছিল, সৌদি আরব এবং তার মিত্ররা দখল করতে চেয়েছিল, তখনও কিন্তু এই ইরান এবং তুরস্কের মতো দেশ কাতারকে রক্ষা করেছিল, তার পাশে দাঁড়িয়েছিল ইরান। বিপুল পরিমাণের সাপ্লাই, লজিস্টিক সাপ্লাই, স্পেশালি খাদ্যদ্রব্য, এই সমস্ত কিছু কাতারকে তারা অকাতরে বিলিয়ে দিয়েছিল। আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘের যে সদর দপ্তর রয়েছে, সেই সদর দপ্তরে আগামীতে যে বৈঠকটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই বৈঠকে প্রথমবারের মতো আরব লীগের যতগুলো দেশ রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে হামাসের বিপক্ষে নিন্দা জানাবে এবং হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিবে। এই কাজটা কেন করা হচ্ছে এটাও কিন্তু আপনাদের জানতে হবে। এই বিষয়ে ব্যাখ্যায় তারা বলেছে, এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত দেওয়ার যে পথ রয়েছে সেটা সুগম করে দেবে। পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা বিশ্বের দেশগুলোকে আকৃষ্ট করার জন্যই তারা এটা করছে। আসলে এটা কিন্তু আরব মুসলিম লীগের বা আরব বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদের সিদ্ধান্ত না, বরঞ্চ তাদেরকে শিখিয়ে দেয়া আমেরিকারই একটি চাল। এটা হলো তাদের দাবি এবং তাদের নতুন যে স্টেটমেন্ট তারা হামাসের বিরুদ্ধে দেবে তার অধীনে হামাসকে নিরস্ত্রকরণ বা হামাসকে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করার জন্য তারা আহ্বান জানাবে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, অর্থাৎ হামাস যদি আত্মসমর্পণ করে, তাহলে অন্তত 2 বিলিয়ন ইউরোর একটি ফান্ড গাজা পুনর্গঠনের জন্য দিতে চায়, কিন্তু তারা ব্লক করে রেখেছে, সেটা তারা ওপেন করবে। এই ইস্যুটিকে কেন্দ্র করে ইতালি তীব্র সমালোচনা করেছে। আপনারা অবশ্যই জানেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রিসেন্টলি ঘোষণা দিয়েছেন তিনি প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবেন। এই ইস্যুটিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব তোলপাড় চলছে। এখন ইতালির পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে শুধু কাগজে কলমে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলে হবে না, কাগজে কলমে একটি দেশ আছে আর বাস্তবে ইসরায়েল সেটা দখল করে রেখেছে, এবং সেখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে স্বীকৃতি দেওয়ার পর সেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আবার অস্ত্র প্রদান করলাম, এরকম স্বীকৃতির কোনো প্রয়োজন নাই। তিনি বলেছেন, স্বীকৃতি থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্যালেস্টাইনের হকের পক্ষে লড়াই করা, প্যালেস্টাইনের মানুষের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা, যেটা স্বীকৃতি থেকেও খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা কাগজে কলমে স্বীকৃতি দিলাম,
প্যালেস্টাইনকে একটি স্বাধীন দেশ হিসেবে আবারও এই দেশটিকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে অস্ত্র দিলাম, তাহলে আমাদের এই দ্বিমুখী আচরণ প্রকৃতপক্ষে প্যালেস্টাইনের মানুষের উপকারে কোনোভাবেই আসবে না। এটাই হলো বাস্তবতা, আর এটাই হচ্ছে ইতালির ভাষ্য। ইতালির স্টেটমেন্ট এই ইস্যুটিকে কেন্দ্র করে আরও একটি জটিল খবর হলো মিশরের কাছে $6.4 বিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ইস্যুটিকে কেন্দ্র করেও কিন্তু আশঙ্কা বাড়ছে। এখান থেকে বোঝা যায় গাজা উপত্যকাকে কেন্দ্র করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই ছিল মোটামুটি এখনকার আপডেট। আর এই আপডেট অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা এই দুইটি রাষ্ট্রের কাজ বা লক্ষ্যই হচ্ছে এক, আর সেটা হচ্ছে প্রত্যেকটা স্বাধীন ভূমিকে তারা পরাধীন করবে, নিজের আয়ত্তে নিয়ে আসবে এবং সেখানকার খনিজ সম্পদ তারা নিজেরা লুটে নিবে। ইসরায়েল, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তাদের হাত থেকে কাতার অথবা ইরান অথবা মুসলিম দেশগুলো নিজেদের রক্ষা করতে পারে কিনা, স্বাধীন রাখতে পারে কিনা, এটাই এখন সময়ের দাবি। বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের আপডেট। পরবর্তী কোনো আপডেট পাওয়া মাত্র আমি অবশ্যই আপনাদের সাথে তা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।